আশা করি তোমরা ভালো আছো। আমি নারায়ণ চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, অমৃত মহাবিদ্যালয়। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জৈব রসায়নে যে সকল বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়া সম্পর্কে। আসলে জৈব রসায়নে অনেক ধরনের বিক্রিয়া ঘটে, এর মধ্যে প্রধানত 4 ধরনের বিক্রিয়া আমরা দেখতে পাই। আবার বলে দিচ্ছি, জৈব রসায়নে অনেক ধরনের বিক্রিয়া কিন্তু ঘটে, তার মধ্যে প্রধানত 4 প্রকারের বিক্রিয়া আমরা দেখতে পাই। সেই বিক্রিয়াগুলো হলো সংযোজন বা যৌগ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এবং সমানুকরণ বিক্রিয়া। আজকের আলোচনা শেষে আমার বিশ্বাস যে তোমরা এই 4 ধরনের বিক্রিয়া সম্পর্কে বলতে পারবে, বিক্রিয়াগুলো দেখে চিনতে পারবে যে এটি অমুক ধরনের বিক্রিয়া। তো ঠিক আছে, আমরা শুরু করি। যে একটি একটি করে আমরা সবগুলো দেখাচ্ছি। প্রথমে আমরা দেখাচ্ছি সংযোজন বা যৌগ বিক্রিয়া। একে ইংরেজিতে বলে এডিশন রিঅ্যাকশন, অর্থাৎ 2 বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করবে। আমরা যদি এখন দেখি সংযোজন বিক্রিয়াটা, সংযোজন বিক্রিয়া যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে সংযোজন বা যৌগ বিক্রিয়া বলে। আমি লিখে দিচ্ছি। যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বা যৌগ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে উৎপন্ন করে তাকে সংযোজন বা যৌগ বিক্রিয়া বলে। সংক্ষেপে মনে রাখার জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারি a + b ab। দুইটি বিক্রিয়ক রয়েছে, উৎপাদ কিন্তু একটি। অর্থাৎ শুধু বিক্রিয়ার চেহারা দেখে আমরা যদি বুঝতে পারি যে এটি কোন ধরনের বিক্রিয়া, তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রিয়ক একের অধিক রয়েছে, 2টি রয়েছে, 3টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে, যে কয়টি থাক, কিন্তু উৎপাদের ঘরে শুধুমাত্র একটি উৎপাদ থাকবে। একের অধিক বিক্রিয়ক কিন্তু উৎপাদের ঘরে একটি থাকবে, তখন সেই বিক্রিয়াটিকে আমরা বলবো সংযোজন বা যৌগ বিক্রিয়া। জৈব রসায়নে এই বিক্রিয়া অহরহ ঘটে। বিশেষ করে অসম্পৃক্ত যে সকল যৌগ রয়েছে, যে সকল যৌগের পাই বন্ধন থাকে, দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা কার্বনিল যৌগ, অর্থাৎ পাই বন্ধন যে সকল যৌগ থাকবে তাদের ক্ষেত্রে এই
সংযোজন বা যৌথ বিক্রিয়া ঘটে থাকে। যেমন আমরা যদি ইথিন নিই, ইথিন তার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি নিকেল ক্লোরাইড উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে কি হচ্ছে ইথেন তৈরি হলো। ইথিন দ্বিবন্ধন রয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়ে দুইটা হাইড্রোজেন দুইটা কার্বন সাথে যুক্ত হয়ে গেল এবং দ্বিবন্ধনটি ভেঙে একক বন্ধনে পরিণত হল, অর্থাৎ অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হল। এটা হলো যৌথ বিক্রিয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক রয়েছে ইথিন এবং হাইড্রোজেন, বিক্রিয়ক রয়েছে ইথিন এবং হাইড্রোজেন, অর্থাৎ দুইটি বিক্রিয়ক এবং একটি মাত্র উৎপাদ। ফলে বিক্রিয়ার ধরন দেখে আমরা বলতে পারি যে এটি একটি যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। ইথেনের ক্ষেত্রে হতে পারে ইথাইন, আমরা এই বার যোগ করলাম, এখানে আমরা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি যে দুইটি বিক্রিয়ক এবং একটি উৎপাদ, এটি একটি যৌথ বিক্রিয়া। তাহলে আমরা আবার বলছি যে যে সকল যৌগে পাই বন্ধন থাকবে, অর্থাৎ দ্বিবন্ধন হোক ত্রিবন্ধন হোক, তাদের ক্ষেত্রে এই যৌথ বিক্রিয়া সংঘটিত হয়। কারণ এই সকল ক্ষেত্রে পাই বন্ধনটি ভেঙে বিক্রিয়কের সাথে নতুন বন্ধন তৈরি করে। এরপর আমরা আসলাম প্রতিস্থাপন বিক্রিয়া। আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, যে বিক্রিয়ায় কোনো যৌগের অনুস্থ কোনো পরমাণু বা মূলক তার চেয়ে অধিক সক্রিয় পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ আমরা যদি দেখি কোন একটা বিক্রিয়াতে যে একটা যৌগের একটা অংশকে অপর একটি মূলক বা পরমাণু সরিয়ে দিয়ে নিজে ওই জায়গায় বসে গেছে, তখন ওই বিক্রিয়াটিকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আমি বিক্রিয়াটি চেনার জন্য এভাবে দেখাতে পারি। এ বি একটি যৌগ, সি এসে বি কে সরিয়ে দিল, এর নিকট থেকে তৈরি হয়ে গেল এসি প্লাস বি। কোন বিক্রিয়ার ধরন যদি এই রকমের হয়, আমি আবার বলছি, কোন বিক্রিয়ার ধরন যদি এরকম হয়, তখন আমরা তাকে বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। চেনার জন্য আমাদের মনে রাখতে হবে বা খেয়াল করতে হবে যে এবির সাথে, এবি ছিল, এবি যৌগ থেকে বি কে সি সরিয়ে দিয়ে এর সাথে সি বসে গিয়েছে, বি চলে গিয়েছে। এক্ষেত্রে অবশ্যই সি কে বি এর চেয়ে শক্তিশালী হতে হবে, না হলে সরাতে পারবে না। কারণ দুর্বল সে সবলকে প্রতিস্থাপিত করতে পারবে না, যে সবল সে সবসময় দুর্বলকে সরিয়ে দেয়। এক্ষেত্রে সি কে অবশ্যই বি এর চেয়ে শক্তিশালী হতে হবে, অর্থাৎ সক্রিয় হতে হবে। আমরা উদাহরণ দিতে পারি, যেমন অ্যালকাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে ইথাইল ক্লোরাইড, এখানে যদি হাইড্রোক্সাইড এসে যায়, সে একে সরিয়ে দিয়ে C2H5OH এবং ক্লোরাইড আয়ন। এই বিক্রিয়ায় আমরা দেখেছি যে দেখতে পাচ্ছি হাইড্রোক্সাইড মূলকটি ক্লোরাইডের চেয়ে অধিক সক্রিয়, এ কারণে সে
এই ইথাইল ক্লোরাইড যৌগ থেকে ক্লোরিনকে সরিয়ে দিয়ে নিজে ইথাইল মূলকের সাথে বসে গিয়েছে। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, ইলেকট্রন আকর্ষী এবং কেন্দ্রাকর্ষী হয়। আবার কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দুই ধরনের আমরা করব পরবর্তীতে SN1 SN2, অর্থাৎ প্রতিটি বিক্রিয়ার এই ক্লাসিফিকেশনগুলো আবার আছে, আমরা সেগুলো আরো বিস্তারিত পরে জানবো। তাহলে আমরা এতক্ষণ মধ্যে দেখলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এবং তার উদাহরণ দেখেছি। আমরা এখন দেখব অপসারণ বিক্রিয়া। ইংরেজিতে বলা হয় এলিমিনেশন বিক্রিয়া, রিঅ্যাকশন। তোমরা ইলিমিনেট শব্দটি শুনেছ বিভিন্ন অনুষ্ঠানে, কম্পিটিশনের অনুষ্ঠানগুলোতে ইলিমিনেট করা হয়। সেই ইলিমিনেশন, অপসারণ মানে বাদ দেওয়া, এলিমিনেট বাদ দেওয়া। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এরকম বিক্রিয়া ঘটে যে অনেক সময় একটা বড় অণু থেকে ছোট একটা অণু চলে যায়। এমনি এমনি চলে যায় না, অন্য একটা বিকারকের কারণে সে চলে যেতে বাধ্য হয়। এই জাতীয় বিক্রিয়াকে বলা হয় অপসারণ বিক্রিয়া। আমরা সংজ্ঞাটা যদি দেখি, যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনুস্থ পাশাপাশি দুইটি পরমাণু থেকে, অবশ্যই পাশাপাশি কার্বনই থাকতে হবে, দুটি পরমাণু থেকে দুটি অংশ মিলে গঠিত কোনো ছোট অণু অপসারিত হয় এবং এর ফলে মূল যৌগের অণুতে অসম্পৃক্ততার সৃষ্টি হয়, অর্থাৎ একক বন্ধন দ্বিবন্ধনে অথবা ত্রিবন্ধনে পরিণত হয়। তখন সেই বিক্রিয়াকে বলে অপসারণ বিক্রিয়া। আমি আবার বলছি, একটা বড় অণু থাকবে, সেখানে পাশাপাশি দুটি পরমাণু থেকে দুটি অংশ, দুটি কার্বন পরমাণু থেকে দুটি অংশ তার নিজেরা যুক্ত হবে এবং একটা ছোট্ট অণু তৈরি করবে, সেই অণুটি চলে যাবে, অপসারিত হবে। তখন একটা নতুন করে একটা অসম্পৃক্ত যৌগ তৈরি হয়। এই বিক্রিয়াকে বলে অপসারণ বিক্রিয়া। আমরা যদি উদাহরণটা দেখি, আর বন্ড CH বন্ড CH2, এখানে A C এর সাথে আছে একটা A, এর সাথে এখানে B, পাশাপাশি দুটি অণু রয়েছে, পাশাপাশি দুটি অণু, এর সাথে A এর সাথে B। এর কারণে এখানে অন্য একটি বিক্রিয়ক থাকে সাধারণত। এমনি এমনিতে আমি আগে বলেছি, এমনি এমনিতে অপসারিত হবে না, কারো ইন্ধনে হোক বা কারো প্রভাবিত হয়েও সে অপসারিত হবে। এখন এখানে এর কারণে কি হয়, এই কার্বন থেকে A এবং এই কার্বন থেকে B এরা চলে যাবে। ফলশ্রুতিতে এই দুটি কার্বনের মধ্যে একটি নতুন বন্ধন তৈরি হয়, অর্থাৎ একক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন তৈরি হচ্ছে, আর AB এর সাথে মিলে নতুন প্রোডাক্ট, অন্য প্রোডাক্ট তৈরি করে। আমি এখানে সংক্ষেপে আদার্স লিখে দিচ্ছি, অর্থাৎ এর সাথে আরো অন্য যৌগ তৈরি হবে। এই জাতীয় যদি কোনো বিক্রিয়ার চেহারা হয়, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো অপসারণ বিক্রিয়া। অর্থাৎ আমি আবার বলছি যে একটা মূল যৌগ থেকে একটা ছোট অণু অপসারিত হবে, ফলশ্রুতিতে সেক্ষেত্রে নতুন বন্ধন তৈরি হবে, অর্থাৎ একক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধনও হতে পারে, অসম্পৃক্ততার সৃষ্টি হবে। এই জাতীয় বিক্রিয়াকে আমরা বলবো অপসারণ বিক্রিয়া। আমরা একটি উদাহরণ দিয়ে দেখাতে পারি। এখানে আমরা একটা ক্লোরিন যৌগ লিখলাম, 1 ক্লোরোপ্রোপেন, 1
প্রোপেন তার সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলো। প্রোডাক্ট আমরা দেখি যে CH3 CH ডাবল বন্ড CH2, অর্থাৎ এখানে এক বন্ধনের স্থলে দ্বিবন্ধন হয়ে গেল। কিভাবে হলো? এই কার্বন এবং এই কার্বন থেকে এক জায়গা থেকে হাইড্রোজেন আর এক জায়গা থেকে ক্লোরিন মিলে একটা ছোট অণু HCl তৈরি করলো। পরিণামে এখানে একটি নতুন বন্ধন তৈরি হয়েছে, আর HCl এই অণুটি ক্ষারের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করলো, যাকে আমি আগে উদাহরণে আদার্স হিসেবে দেখেছিলাম। আমাদের মূল যৌগ হয়েছে প্রোপিন, অর্থাৎ এই প্রোপিনের যে মূল যৌগের কথা লেখা ছিল, মূল যৌগের অণুতে অসম্পৃক্ততার সৃষ্টি হয়, অর্থাৎ মূল যৌগ অণুতে এটা ছিল 1 ক্লোরোপ্রোপেন, সেই জায়গায় হয়েছে প্রোপিন, অসম্পৃক্ততা তৈরি হয়েছে। এভাবে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা একটা সম্পৃক্ত যৌগে অসম্পৃক্ততা তৈরি করতে পারি। কি আশা করি বুঝতে পেরেছো? অর্থাৎ যে কোনো যৌগ থেকে যদি একটা বড় যৌগ থেকে একটা ছোট অণু চলে যায়, তখন সেখানে নতুন বন্ধন তৈরি হবে। এর অর্থ সে জায়গায় অসম্পৃক্ততার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব সমনীকরণ বিক্রিয়া বা পারমাণবিক পুনর্বিন্যাস। এটি আমাদের আজকের এই আলোচনার শেষ টপিক। আমরা সংজ্ঞাটা দেখে নিচ্ছি যে সমনীকরণ বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় কোনো যৌগের অনুস্থ পরমাণু বা মূলকগুলো পুনর্বিন্যস্ত হয়ে একই আণবিক সংকেত বিশিষ্ট নতুন যৌগ তথা সমাণু উৎপন্ন করে তাকে সমনীকরণ বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বলে। তোমরা বোর্ডে লেখা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে বিক্রিয়ক একটি, উৎপাদক একটি, কিন্তু ভিন্ন। অর্থাৎ বিক্রিয়কের মধ্যে যে সকল পরমাণু বা মূলক রয়েছে তারা নিজেদের মধ্যে পুনর্বিন্যস্ত হবে, অর্থাৎ নতুনভাবে সাজবে এবং ফলে নতুন যৌগ তৈরি করবে। আমরা দেখতে পারি ABCD যদি একটা যৌগ হয়, সেটি যে কোনো প্রভাবে প্রভাবিত হয়ে BADC তৈরি হয়ে গেল। এখানে বিন্যাসটা ছিল ABCD, হয়ে গেল BADC, বিন্যাসটা চেঞ্জ হয়ে গেল, নতুন যৌগ তৈরি হল। কিন্তু এই বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক ভর এক, পরমাণুর ধরন এবং পরমাণু সংখ্যা সবই সমান, ফলে এই যৌগটি আর এই যৌগটি এরা পরস্পর সমাণু। যেহেতু আণবিক ভর সমান, পরমাণু সংখ্যা সমান, এজন্য এরা সমাণু। আর যেহেতু এই কাজটি বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়েছে, সেজন্য এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে সমনীকরণ বিক্রিয়া। তোমরা জানো যে জৈব রসায়নের সূচনা বা আবিষ্কার যে বিক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছিল, সেই বিক্রিয়াটি ছিল একটি সমনীকরণ বিক্রিয়া। কারণ ফ্রেডরিক উলার উনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করতে গিয়েই ইউরিয়া পেয়ে গেছিলেন। আর ইউরিয়া ছিল জৈব যৌগ, আর সেখান থেকে জৈব রসায়নের সৃষ্টি। কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়াতে প্রতিটি পরমাণু সংখ্যা সমান, দুটির আণবিক ভর সমান। এই কারণে এটি একটি সমনীকরণ বিক্রিয়া। আমরা বিক্রিয়াটি লিখছি অ্যামোনিয়াম সায়ানেট, এটা অজৈব যৌগ। এটি তাপের প্রভাবে
ইউরিয়া, এটা জৈব যৌগ। আর এটি ছিল অ্যামোনিয়াম সায়ানেট, একটি অজৈব যৌগ। অ্যামোনিয়াম সায়ানেট একটি অজৈব যৌগ, তারপর তৈরি হয়ে গেল ইউরিয়া। তোমরা দেখতে পাচ্ছ যে বিন্যাস পুরো চেঞ্জ। বিন্যাসটা যদি আমি অ্যামোনিয়াম সায়ানেটের গাঠনিক সঙ্গে দিয়ে দেখাই, আমরা সংজ্ঞাটা মুছে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো। অ্যামোনিয়াম সায়ানেট আমি গাঠনিক সঙ্গে দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেটের গাঠনিক সংকেত। অ্যামোনিয়াম সায়ানেট সেটি তাপের প্রভাবে নতুন ভাবে বিন্যস্ত হলো ইউরিয়া। এটা জৈব যৌগ। আর অ্যামোনিয়াম সায়ানেট এটি অজৈব যৌগ। ফলে অণুর ভিতরের যে বিন্যাস, যে কাঠামো, সেটা চেঞ্জ হয়ে গেল, পুনর্বিন্যস্ত হলো, কিন্তু দুইটি যৌগে পরমাণুর সংখ্যা, পরমাণুর ধরন একই রয়ে গেল। এই কারণে এই বিক্রিয়াটিকে বলে সমানুকরণ বিক্রিয়া। তাহলে আজকে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তাতে আমরা 4 ধরনের বিক্রিয়া সম্পর্কে অবগত হলাম। আশা করি যে আমাদের এই আলোচনা থেকে আমরা প্রথমে বিক্রিয়াটি দেখে এটি কোন ধরনের বিক্রিয়া সেটি বলতে পারব। তবে তোমাদের বলে রাখি যে যৌথ বিক্রিয়া বলো, প্রতিস্থাপন বিক্রিয়া বলো আর অপসারণ বিক্রিয়া বলো না কেন, প্রতিটি বিক্রিয়ার আবার শ্রেণীবিন্যাস রয়েছে, যেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখব, এবং তাদের কৌশল, অর্থাৎ একটা জৈব বিক্রিয়া কীভাবে সংগঠিত হয় তার কৌশল, সেটা আমরা আলোচনা করব। এ কারণে তোমাদেরকে এই বিক্রিয়াটা বুঝতে হবে যে আসলে কোন ধরনের বিক্রিয়া, সে কারণে আমাদের আজকের এই আলোচনা। যাক, তোমরা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, নিজেরা পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।